জি, আমরা শুরু করতে পারি। আজকে আমাদের ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৫ম ক্লাস। আমাদের ২৬০ থেকে শুরু হবে। ২০০ এইখান থেকে সামারি ট্রায়াল থেকে এমসিকিউ পরীক্ষায় টোটাল ৩ টা কোয়েশ্চেন আসার মতো আছে। ১ম যেটা আসতে পারে ২৬২ সাবসেকশন ২ থেকে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ কত বছর মেয়াদী কারাদণ্ড দেয়া যাবে? উত্তর কি হবে? সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ ২ বছর মেয়াদী কারাদণ্ড দেয়া যাবে। এক কথায় মনে রাখবো, সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দেয়া যাবে? সর্বোচ্চ ২ বছর মেয়াদী কারাদণ্ড দেয়া যাবে। সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে আগে পিকুনিয়ারি জুরিডিকশন ছিল, আর্থিক এখতিয়ার ছিল কত? ৳১০,০০০ আর এখন সেটা কত করা হয়েছে? সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়েছে ৳৫,০০,০০০। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি আসে যে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সম্পত্তির মূল্য কত হবে? উত্তর কি হবে? উত্তর হবে ৳৫,০০,০০০। সংক্ষিপ্ত বিচার করার ক্ষমতা কার আছে? সংক্ষিপ্ত বিচার করার ক্ষমতা আছে হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত অন্য যেকোনো ম্যাজিস্ট্রেটের কি আছে? সংক্ষিপ্ত বিচার করার ক্ষমতা আছে। ট্রায়াল ইন সেশন কোর্ট আমরা গত ক্লাসে পড়েছিলাম। হ্যাঁ, ট্রায়াল ইন ম্যাজিস্ট্রেট কোর্ট। আজকে আমরা হচ্ছে ট্রায়াল ইন সেশন কোর্ট পড়ব। দায়রা আদালতে বিচার। তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধির সেকশন 6 অনুযায়ী আমরা সেকশন 6 এ কি পড়েছি? ক্লাসিফিকেশন সেকশন 6 এর সাবসেকশন 1 এ পড়েছি ক্লাসিফিকেশন অফ ক্রিমিনাল কোড। ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগে সেকশন 6 এর সাবসেকশন 1 এ পড়েছি যে আপনার হাইকোর্ট ব্যতীত ফৌজদারি আদালত সাধারণত হলো ২ প্রকার। কি, কি? ম্যাজিস্ট্রেট আদালত এবং হচ্ছে দায়রা আদালত। তাহলে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের পদ্ধতি পড়েছি। আজকে আমরা হচ্ছে দায়রা আদালতে বিচারের পদ্ধতি পড়ব। এখানে অনেকগুলো সাবসেকশন আছে। এগুলো আপনাদের লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। লিখিত পরীক্ষায় কোয়েশ্চেন আসে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার পদ্ধতি এবং দায়রা আদালতে বিচার পদ্ধতি আলোচনা করুন। তখন আপনারা সবগুলো সেকশনই লিখবেন এবং আলোচনা করবেন। কিন্তু এমসিকিউর জন্য এখান থেকে স্পেশালি আমি আপনাদেরকে দাগিয়ে দিচ্ছি ২৬৫ র ক, ২৬৫ র গ, ২৬৫ র গহ, ২৬৫ র ঙ এবং হচ্ছে কি আপনার ২৬৫ র আপনার ট। এই কয়টা পড়লেই আশা করি হয়ে যাবে। তার মধ্যে ২৬৫ র গ এবং ২৬৫ র গহ খুব বেশি ইম্পোর্টেন্ট। তাহলে আমরা দায়রা আদালতে বিচার শুরু করতেছি। দায়রা আদালতে কে বিচার করবে? ২৬৫ র ক তে বলা আছে। দায়রা আদালতে প্রত্যেকটি বিচারে সরকারি আইনজীবী কি করবেন? হুম? সরকারি আইনজীবী, সরকারি আইনজীবীর আরেক নাম কি? আরেক নাম হলো পাবলিক প্রসিকিউটর। কে মামলা পরিচালনা করবেন? দায়রা আদালতে পাবলিক প্রসিকিউটর কি করবেন? মামলা পরিচালনা করবেন রাষ্ট্রপক্ষে, ফরিয়াদি পক্ষে। ২৬৫ খ তে বলা আছে অভিযোগকারী পক্ষের বক্তব্য শুরু। তাহলে আসামিকে উপস্থিত করার পর সরকারি আইনজীবী আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ বর্ণনা করবেন এবং কি সাক্ষ্য দ্বারা উক্ত অভিযোগ প্রমাণ করবেন তা বর্ণনা করবেন এবং নিজ বক্তব্য শুরু করবেন। অর্থাৎ রাষ্ট্রপক্ষ তার বক্তব্য শুরু করবেন। অর্থাৎ পাবলিক প্রসিকিউটর তার পক্ষে বক্তব্য শুরু করবেন। ২৬৫ র গ ধারা ভেরি ইম্পোর্টেন্ট। আমাদের এমসিকিউ পরীক্ষায় আসবে ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক অব্যাহতির বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? তাহলে ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক অব্যাহতির বিধান আছে ২৪১ এর কত ধারায়? ২৪১ এর ক ধারায়। আর দায়রা আদালত কর্তৃক অব্যাহতির বিধান কোথায় আছে? দায়রা আদালত কর্তৃক অব্যাহতির বিধান আছে ২৬৫ র গ ধারায়। ভেরি ইম্পোর্টেন্ট। তাহলে অব্যাহতি বা ডিসচার্জ ম্যাজিস্ট্রেট আদালত ২৪১ এর ক। আর দায়রা আদালত হলো ২৬৫ র গ বা 265 সি। আসামি এবং অভিযোগকারী বক্তব্য শোনার পর আদালত যদি মনে করেন মামলা চালানোর যথেষ্ট কারণ নাই, তাহলে সেই ক্ষেত্রে আদালত আসামিকে কি করতে পারেন? অব্যাহতি বা ডিসচার্জ দিতে পারেন। ২৬৫ র গহ ধারায় বলা আছে কি? অভিযোগ গঠন, চার্জ ফ্রেম। তাহলে উভয় পক্ষের শুনানির পর আদালত যদি মনে করে আসামি অপরাধ করেছে, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? দায়ের আদালত অভিযোগ গঠন করতে পারেন। ২৬৫ র গ ধারায় আসামিকে যদি ডিসচার্জ করা না হয়, অব্যাহতি দেওয়া না হয়, তাহলে ২৬৫ র গ ধারায় উভয় পক্ষের শুনানির পর আদালত যদি মনে করেন আসামি অপরাধ করেছে, তাহলে তিনি লিখিত অভিযোগ গঠন করবেন এবং আসামিকে পড়ে শোনাবেন। আসামিকে বলা হবে কাঠগড়ার মধ্যে দাঁড় করিয়ে যে, "আপনার বিরুদ্ধে দণ্ডবিধির এই ধারায় এই অভিযোগ গঠন করা হলো। আপনি বলেন আপনি দোষী না নির্দোষ?" তাহলে সেই ক্ষেত্রে আসামি যদি বলে, "আমি দোষী, আমি দোষ স্বীকার করি", তাহলে ২৬৫ র গ ধারায় বলা আছে যে, আসামি যদি ট্রায়াল ইন সেশন কোর্ট অর্থাৎ সেশন কোর্টে দোষ স্বীকার করে তাহলে সেই ক্ষেত্রে আদালত তাকে কি করতে পারেন? আদালত তাকে শাস্তি প্রদান করতে পারেন। ২৬৫ র চ ধারায় বলা আছে, যদি আপনার দোষ স্বীকার না করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সাক্ষীর জন্য তারিখ নির্ধারণ হবে। তাহলে অভিযোগকারী পক্ষের সাক্ষ্য গ্রহণের কি হবে? অভিযোগকারী পক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত হবে। তাহলে আসামি দোষ স্বীকার না করে বিচারের প্রার্থনা করলে আদালত সাক্ষীদের জবানবন্দি গ্রহণের জন্য তারিখ ধার্য করবেন
এবং সাক্ষী উপস্থিত হতে বা দলিল অন্য কিছু দাখিল করতে সমন দিতে পারেন। অর্থাৎ যদি আপনার হচ্ছে দোষ স্বীকার না করে তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হলো সাক্ষীর জন্য তারিখ নির্ধারিত হবে। ২৬৫ ধারায় বলা আছে সাক্ষীর জন্য যে তারিখ সেই তারিখে সাক্ষী আসবে। সাক্ষী আসার পর সাক্ষীর জবানবন্দি হবে, সাক্ষীর জেরা হবে এবং সাক্ষীর কি হবে? সাক্ষীর পুনর্জবানবন্দি হবে। ২৬৫ য বলা আছে যে সাক্ষ্য গ্রহণের পর খালাস। তাহলে আদালত যদি দেখে আসামি অপরাধ করেছে, অনুরূপ কোনো সাক্ষ্য প্রমাণ নাই, তাহলে আদালত আসামিকে কি করতে পারেন? খালাস দিতে পারেন। খালাস দিতে পারেন কত ধারায় বলা আছে? ২৬৫ ধারায়। ২৬৫ ধারায় যদি খালাস না দেয় তাহলে সেক্ষেত্রে আসামিকে বলবেন যে আপনি কি আপনার পক্ষে কোনো সাফাই সাক্ষী দিবেন কিনা? আপনি কি আত্মপক্ষে কোনো সাক্ষ্য দিবেন কিনা? এখন আসামি পক্ষ যদি সাক্ষী হাজির করে তাহলে সেই সাক্ষীকে বলা হয় কি? সাফাই সাক্ষী। সমস্ত সাক্ষী শেষ হয়ে যাওয়ার পর সেশন কোর্ট কি করবেন? ২৬৫ ধারায় হ্যাঁ, আপনার হচ্ছে যুক্তিতর্কের জন্য বলবেন। তাহলে সরকারি আইনজীবী কি করবেন? তার সপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। আসামি পক্ষের আইনজীবী তার সপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন, জবাব দিবেন। উভয় পক্ষের যখন যুক্তিতর্ক বা আর্গুমেন্ট শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাওয়ার পর ২৬৫ ধারায় বলা আছে, উভয় পক্ষের যুক্তিতর্ক এবং আইনগত প্রশ্ন যদি থাকে শ্রবণের পর আদালত কি করবেন? আদালত মামলার রায় প্রদান করবেন। হয় আসামি খালাস পাবেন, না হলে দোষী সাব্যস্তপূর্বক কি পাবেন? শাস্তি পাবেন। এখান থেকে এমসিকিউর জন্য যে পয়েন্টগুলো ইম্পোর্টেন্ট সেটা হলো যে উভয় পক্ষের যুক্তিতর্ক এবং আইনগত সিদ্ধান্ত যদি থাকে শ্রবণের পর আদালত মামলায় রায় প্রদান করবেন। যুক্তিতর্কে এবং আইনগত প্রশ্নে যদি আসামি নির্দোষ হয় তাহলে কি পাবেন? খালাস পাবেন। আর যদি দোষী হয় সেই ক্ষেত্রে শাস্তি পাবেন। এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে যে দায়রা আদালত কর্তৃক অভিযোগ গঠন সম্পর্কিত বিধান কোথায় আছে? ২৬৫ গ আ আ ২৬৫ গ ধারায় আছে। এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে দায়রা আদালত কর্তৃক অব্যাহতির বিধান কোথায় আছে? ডিসচার্জের বিধান কোথায় আছে? ২৬৫ গ বা 265 সি ধারায় আছে। তাহলে ২৬৫ গ, ২৬৫ গহ, ২৬৫ ঙ এই ৩ টা সেকশন আপনাদের এমসিকিউর জন্য খুব বেশি ইম্পোর্টেন্ট। একটু দাগায় রাখবেন। ২৬৫ গ, ২৬৫ গহ এবং ২৬৫ ঙ। এখানে আপনাদের একটা তালিকা দেয়া আছে যে কোন সেকশনে অব্যাহতি হবে, কোন সেকশনে মুক্তি হবে, কোন সেকশনে খালাস হবে, কোন সেকশনে শাস্তি হবে। এটার তালিকা দেয়া আছে। আপনার তালিকাটা খাতায় লিখে পড়বেন। ৩৩৭ ধারা। টেন্ডার অফ পার্ডন টু দ্যা অ্যাকমপ্লাইস। অপরাধের সহযোগীকে ক্ষমা প্রদর্শন। তাহলে টেন্ডার অফ পার্ডন টু দ্যা অ্যাকমপ্লাইস কে করতে পারেন? অপরাধীকে সহযোগীকে ক্ষমা প্রদর্শন। একেবারেই ট্রু সেন্স এ যদি বলি অনেক সময় এরকম মামলা হয়, এই মামলার আসলে সত্য ঘটনা উদ্ঘাটন করা যায় না। প্রকৃত রহস্য কি মামলার? সেটা উদ্ঘাটন করা যায় না। এরকম পরিস্থিতিতে আদালত কি করতে পারেন? ৩৩৭ ধারায় বলা আছে অপরাধীর সহযোগীকে ক্ষমা করতে পারেন। তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধান, তদন্ত, বিচারের যেকোনো পর্যায়ে কি করতে পারেন? অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শন করতে পারেন। কিসের জন্য অপরাধীর সহযোগীকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা দায়ের আদালত ক্ষমা করতে পারেন? প্রথমে যেটা বললাম যে কোনো ঘটনার সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য। অর্থাৎ একটা মামলায় ৩ জন আসামি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হয়েছে ঠিক আছে কিন্তু মামলার মোড়ক উন্মোচন হচ্ছে না যথাযথভাবে। তাহলে সেই ক্ষেত্রে একজনকে কি করতে পারে আদালত? রাজ সাক্ষী হিসাবে নিতে পারে। তাকে বলা হবে যে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে মামলা থেকে খালাস দেওয়া হবে আপনি যদি সত্য কথা বলেন। এখন যে আসামি আছে তিনি কি করলেন? তিনি সত্য কথা বললেন। পূর্ণাঙ্গ ঘটনা উদ্ঘাটন করলেন। তাহলে সেই যে রাজসাক্ষী, সেই রাজসাক্ষীকে কি করা হবে? আপনার খালাস দেওয়া হবে। তাহলে এই যে রাজসাক্ষী সম্পর্কিত বিধান কোথায় আছে? ৩৩৭, ৩৩৮, ৩৩৯, ৩৩৯ এর ক ধারায় আছে। তাহলে ৩৩৭ ধারায় বলা আছে টেন্ডার অফ পার্ডন টু দ্যা অ্যাকমপ্লাইস অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শন। এমসিকিউ পরীক্ষায় আসবে যে টেন্ডার অফ পার্ডন টু দ্যা অ্যাকমপ্লাইস কত ধারায় আছে? ৩৩৭ ধারায় আছে। তাহলে ৩৩৭ ধারায় কে ক্ষমা প্রদর্শন করতে পারেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখানে অপরাধীকে ক্ষমা করা হবে। কি উদ্দেশ্যে ক্ষমা করা হবে? উদ্দেশ্য হলো এই অপরাধীর সহযোগী পূর্ণাঙ্গ এবং সত্য ঘটনা কি করা? পূর্ণাঙ্গ এবং সত্য ঘটনা উদ্ঘাটন করা। তাহলে ৩৩৭ ধারায় আপনার হচ্ছে যেটা শাস্তি হলো ১০ বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য,
সেই সকল অপরাধের কি করতে পারেন? অপরাধের সহযোগীকে ম্যাজিস্ট্রেট ক্ষমা করে দিতে পারেন। আর ৩৩৮ ধারায় বলা আছে দায়ের আদালত কি করতে পারেন? দায়ের আদালত অপরাধের সহযোগীকে ক্ষমা প্রদর্শন করতে পারেন। ৩০০ কত ধারায়? ৩৩৮ ধারায়। তাহলে দায়ের আদালত অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শন করতে পারেন কত ধারায় বলা আছে? ৩৩৮ ধারায় বলা আছে। আবার দায়ের আদালত যেমন অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শন করতে পারেন বা দায়ের আদালত বলতে পারেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তার অধস্তন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে কোনো আসামিকে কি করার জন্য? ক্ষমা প্রদর্শন করার জন্য কি করতে পারেন? আপনার হচ্ছে নির্দেশ দিতে পারেন। তাহলে দায়ের আদালত যেমন ক্ষমা করতে পারেন, ঠিক তেমনি ৩৩৮ ধারায় রাজসাক্ষীকে দায়ের আদালত চিফ মেট্রোপলিটন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ক্ষমা মঞ্জুর করার আদেশ প্রদান করতে পারেন। ৩৩৯ ধারায় বলা আছে, এই যে রাজসাক্ষীকে ক্ষমা প্রদর্শন করা হলো, অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শনের কথা বলা হলো কেন? কারণ এই কারণে বলা হয়েছে যাতে সত্য ঘটনা কি করা যায়? সত্য ঘটনা উদ্ঘাটন করা যায়। এখন অপরাধের সহযোগীকে ক্ষমা করা হয়েছে সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য, সত্য কথা বলার জন্য। পূর্ণাঙ্গ ঘটনা উদ্ঘাটনের জন্য। কিন্তু অপরাধের সহযোগী যদি মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা সাক্ষ্য যদি সে প্রদান করে, তাহলে সেই ক্ষেত্রে তাকে কি করা যাবে? যাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে তাকে পুনরায় বিচার করা যাবে। তবে রাজসাক্ষীকে যখন ক্ষমা করা হয়, তাকে যদি পুনরায় বিচার করতে হয়, ৩৩৯ ধারায় বলা আছে সেক্ষেত্রে কার অনুমোদন লাগবে? সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগের কি লাগবে? হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগবে। ৩৩৯ এর ক ধারায় বলা আছে ৩২৯ ধারার অধীন কোনো ব্যক্তি যদি আসামি হয় এবং সে যদি ক্ষমার শর্ত মান্য করেন, তাহলে আদালত কিসের রায় দিবেন? তাহলে আদালত হচ্ছে খালাসের রায় দিবেন। কোথায় বলা আছে? ৩৩৯ এর ক ধারায় বলা আছে। তাহলে এই ৩৩৯ ধারার অধীন যদি কোনো ব্যক্তি আসামি হয় এবং সে যদি ক্ষমার শর্ত মান্য করে, তাহলে আদালত তাকে কিসের রায় দিবেন? খালাসের রায় দিবেন। রাজসাক্ষী ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী খালাস পাবে? রাজসাক্ষী হলো ফৌজদারি কার্যবিধি ৩৩৯ এর ক ধারা অনুযায়ী খালাস পাবে। ৩৩৯ এর খ, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কনফার্ম থাকেন এখান থেকে কোয়েশ্চেন আসবে। এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া আসামির অনুপস্থিতিতে বিচার সংক্রান্ত বিষয়ে কোথায় বলা আছে ফৌজদারি কার্যবিধিতে? ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া কোথায় আছে? ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া আছে হচ্ছে ৩৩৯ এর খ ধারায়। আসামির অনুপস্থিতিতে বিচার কোথায় আছে? ৩৩৯ এর খ ধারায়। ইতিপূর্বে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া কিন্তু সংশোধন হয়েছে। ৩৩৯ এর খ এর ১ এ বলা আছে যে ইতিপূর্বে আপনার হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে ৮৭ ধারার হুলিয়াজারি, ৮৮ ধারার যে সম্পত্তিক রোগ, সেই বিধান কি করা লাগতো? ফলো করা লাগতো। এখন আদালতের জন্য যে ৮৭ ধারায় হুলিয়াজারি, ৮৮ ধারায় যে ক্রোক এর যে বিধান, এটা আপনার হচ্ছে মান্য করার কি নাই? আর কোনো আবশ্যকতা নাই। ইতিপূর্বে যেটা আপনার আসামি যদি অনুপস্থিত থাকে তার ক্ষেত্রে তার অনুপস্থিতি বিচারের ক্ষেত্রে ৮৭, ৮৮ ধারা কি ছিল? ম্যান্ডেটরি ছিল। এখন আর সেটা ম্যান্ডেটরি না। আদালত চাইলে আসামির অনুপস্থিতিতে বিচার করতে পারেন। সেই ক্ষেত্রে ৮৭ ধারায় হুলিয়াজারি, ৮৮ ধারায় সম্পত্তির ক্রোক এটা আর কি নয়? ম্যান্ডেটরি নয়। এবং ইতিপূর্বে আগে ছিল আসামির অনুপস্থিতিতে যদি বিচার করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কয়টা বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে? আগে ছিল কমপক্ষে ২ টা বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় কি করতে হবে? বিজ্ঞপ্তি দিতে হবে। কিন্তু এখন সেটা সংশোধন হয়ে কি হয়েছে? আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে দেখেন কমপক্ষে ১ টি বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় কি করতে হবে? বিজ্ঞপ্তি দিতে হবে। এমসিকিউতে আসতে পারে। ৯৯% ই দিয়ে দিলাম। যে আসামির অনুপস্থিতিতে বিচার কোথায় আছে? ৩৩৯ এর খ ধারায় আছে। আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে কয়টা বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে? সবাই দেখবেন ২ টা ভরাট করতেছে। এখন কিন্তু ২ টা নেই। এখন কয়টা? এখন হলো একটা বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় কি করতে হবে? বিজ্ঞপ্তি দিতে হবে। ৩৩৯ এর খ ধারায় বলা আছে, আসামিকে হাজির করার পর, আসামি হাজির হওয়ার পর জামিনে মুক্ত হওয়ার পর যদি পলাতক হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার উপরে যে ৮৭, ৮৮ বাংলা জাতীয় দৈনিক পত্রিকা উপরের যে বিধান, সেই বিধান আর ফলো করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে সরাসরি তার বিচার হয়ে যাবে। ৩৩৯ এর গ, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। গতবারও কোয়েশ্চেন এসেছে। বলেছিলাম বারবার যেই পয়েন্টগুলো বারবার বলেছিলাম সেই পয়েন্টগুলো থেকেই কোয়েশ্চেন হয়েছে। তাহলে ৩৩৯ এর গ তে কি বলা আছে? মামলা নিষ্পত্তির সময়সীমা। ম্যাজিস্ট্রেট আদালত কতদিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন? ম্যাজিস্ট্রেট আদালত করবেন হচ্ছে ১৮০ দিনের মধ্যে। আর দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ কতদিনের মধ্যে করবেন? এমসিকিউতে আসবে। ৩৩৯ এর গ, মামলা নিষ্পত্তির সময়সীমা। ম্যাজিস্ট্রেট কতদিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন? ম্যাজিস্ট্রেট মামলা নিষ্পত্তি করবেন ১৮০ দিনের মধ্যে। আর দায়রা জজ কতদিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন? দায়রা জজ হলো ৩৬০ দিনের মধ্যে কি করবেন? মামলা নিষ্পত্তি করবেন। আমরা
পুলিশ রিমান্ড পড়েছি। কত ধারায় পড়েছি পুলিশ রিমান্ড? কে বলতে পারবেন? আমরা যে পুলিশ রিমান্ড পড়েছি সেটা কত ধারায় পড়েছিলাম? স্যার 167 167। ১৬৭ ধারায়। ১৬৭ ধারায় কত দিনের পুলিশ রিমান্ড দেয়া যাবে? ম্যাজিস্ট্রেট কত দিনের জন্য পুলিশ রিমান্ড দিতে পারেন? 15 দিন। সর্বোচ্চ সর্বোচ্চ 15 দিন। 15 দিন। সর্বোচ্চ হলো ১৫ দিন। ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ বিচার 15 15 করার দিন। হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের বিচার করার এখতিয়ার থাকুক আর না থাকুক, তিনি কি করতে পারেন? ১৫ দিনের বেশি নয় এমন সময়ের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিতে পারেন। অর্থাৎ পুলিশ রিমান্ডের নির্দেশ দিতে পারেন। এই ৩৪৪ ধারায়ও বলা আছে যে সাক্ষী যদি অনুপস্থিত থাকে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে আদালত কি করতে পারেন? আদালত চাইলে আসামিকে আবার পুনরায় রিমান্ডে নিতে পারেন। তাহলে পুনরায় যে রিমান্ডে নিবেন, এটা কত দিনের বেশি হবে না? ১৫ দিনের বেশি হবে না। কত দিনের বেশি হবে না? পুনরায় যে রিমান্ডে নেওয়া হবে, সেটা ১৫ দিনের কি হবে না? ১৫ দিনের বেশি হবে না। ৩৪৫ ধারায় বলা আছে অপরাধের আপস নিষ্পত্তি। অপরাধের আপস নিষ্পত্তি দণ্ডবিধির ১৪৩ ধারায় এখন আপসযোগ্য করা হয়েছে। এটা সংশোধন হয়েছে ৩৪৫ ধারা। দণ্ডবিধির ১৪৩ ধারাকে কি করা হয়েছে? দণ্ডবিধির ১৪৩ ধারাকে আপসযোগ্য করা হয়েছে। কিসের মাধ্যমে? সংশোধনীর মাধ্যমে। ইতিপূর্বে বেআইনি সমাবেশ কি ছিল? আপস অযোগ্য ছিল। এখন সেটা আপসযোগ্য করা হয়েছে। আদালত সরাসরি আপস করতে পারেন বা জেলার যে লিগ্যাল এইড অফিসার আছে, হ্যাঁ? সেই লিগ্যাল এইড অফিসারের মাধ্যমেও কি করতে পারেন? লিগ্যাল এইড অফিসারের মাধ্যমেও আপস করতে পারেন। তারপর হলো ৩৫৯ সাক্ষীর সাক্ষ্য কিভাবে নিতে হবে? আচ্ছা ১ টা মিনিট সবাই যুক্ত থাকবেন। ভাই, সালাম ভাই বলেন। পরে কি অবস্থা? বিচারপতি আইলে তো মনে হয় হবে না। বিচারপতি কয়টা আইব? না, না বিচারপতিরা আসতে ভাই কোর্টে করে। পরশুদিন আইন। পরশুদিন আইন একবারে ১২টা হইয়া পরশুদিন আইন অসুবিধা কি? হুম। ভাই এটা ঝামেলা ভাই ঝামেলা। তবে আজকে করলে তাহলে খুব সুন্দর হইলো রে ভাই। আজকে করলে তাহলে খুব ভালো হইলো। হুম, হুম, হুম। বুঝতে পারছি। বুঝতে পারছি, বুঝতে পারছি। মানুষ এরকমই ভাই। সবাইকে আর আমগোর মতো ওকালতি করে। কতগুলি মানে কত সিনিয়র দোস্ত আছে তাও ভাই এটা পাঠায়। আচ্ছা অসুবিধা নাই। মানে না, না কোর্ট হইলেও মানে ঝামেলা থাকবো। আপনার হচ্ছে পরশুদিন একবারে সকাল সকাল বললেন চেম্বারে আইসা পড়তে বুধবারে। ঠিক আছে একবারে। ইয়ার ওই যে না, টাকাটা জমা দিয়ে দিতে পারেন। জমা দিয়ে তো ইয়া করতে পারেন তো। এই যে বৃহস্পতিবারে জমা দেন অসুবিধা কি? মানে হেন আগে আপনি জমা দিবেন তাইলে হ্যাঁ সিগনেচার করবো তাই তো? না মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত হ্যাঁ টাকা উঠানো কোনোভাবেই সম্ভব না। আপিল নিষ্পত্তি হওয়ার পর মামলা আপনার টাকা উঠাতে পারবে। না কোনো পক্ষই টাকা উঠাইতে পারবে না। নিষ্পত্তি হওয়ার পর টাকা উঠাইতে পারবে। হ্যাঁ, হ্যাঁ জমা জমা দিয়ে তারে স্লিপ দেখান। ঠিক আছে। হুম। ৩৫৯ ধারা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট।
কয়েকজন হ্যান্ড রেজ করেছেন। কিছু বলতে যাচ্ছেন মনে হয়। জি, বলেন। হাফিজুর রহমান ভাই এবং মুনির ভাই। স্যার ৩৪৪ ধারা কি কোনো ধারার সাথে মিলিয়ে পড়ছিলাম? আর ৩৪৪ ধারা আমরা ১৬৭ ধারার সাথে মিলিয়ে পড়েছি। ও আচ্ছা, আচ্ছা। ৩৪৪ জি। ধারায়ও পুলিশ রিমান্ডের কথা বলা আছে, ১৬৭ ধারায়ও পুলিশ রিমান্ডের কথা বলা আছে। আ তারপরে আমরা চলে যাব হচ্ছে ৩৫৯ ধারায়। সাক্ষীর সাক্ষ্য কিভাবে নিতে হবে? সাক্ষীর সাক্ষ্য প্রশ্ন ও উত্তর আকারে না নিয়ে বর্ণনামূলকভাবে নিতে হবে। সাক্ষীর সাক্ষ্য কিভাবে নিতে হবে? সাক্ষীর সাক্ষ্য বর্ণনামূলকভাবে নিতে হবে। রায় ঘোষণার পদ্ধতি থেকে আমরা হচ্ছে পড়ব ৩৬৭ এমসিকিউ পরীক্ষায় আসবে যে অল্টারনেটিভ জাজমেন্ট কোথায় আছে ফৌজদারি কার্যবিধির? অল্টারনেটিভ জাজমেন্ট আছে হচ্ছে ৩৬৭ ধারা। বিকল্প রায় কোথায় আছে? বিকল্প রায় আছে হচ্ছে ৩৬৭ ধারায়। ৩৬৮ ১ ধারায় বলা আছে মৃত্যুদণ্ডের আদেশ। তাহলে কোনো ব্যক্তিকে যদি কোনো আদালত মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন, তাহলে সেই দণ্ডাদেশের নির্দেশ থাকবে যে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে কি করতে হবে? তার গলায় ফাঁসি দিয়ে কি করতে হবে? ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। এটা মৃত্যুদণ্ডের আদেশের সাথে কি থাকবে? বলে দেয়া থাকবে। যে কোনো ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়, তাহলে উক্ত দণ্ডাদেশ কার্যকর হওয়া না পর্যন্ত, মৃত্যু হওয়া না পর্যন্ত তার গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। ৩৬৮ বলা আছে যাবজ্জীবন কারাদণ্ড। যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে কোথায় প্রেরণ করতে হবে সেটা কি থাকবে না? সেটা উল্লেখ থাকবে না। ৩৬৯ বলা আছে আদালত কি করবেন না? আদালত রায় পরিবর্তন করেন না। তো একবার যদি আদালত রায় দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে ক্লেরিক্যাল এরর, করণিক ভুল, আপনার হচ্ছে যে গাণিতিক ভুল। এখানে হওয়ার কথা ছিল ৫ লাখ হয়ে গেছে কত? হয়ে গেছে হলো ৫০,০০০ বা ৫০,০০০ হওয়ার কথা ছিল হয়ে গেছে ৫ লাখ। তাহলে এগুলো কি ভুল? এগুলো হলো ক্লেরিক্যাল ভুল বা হচ্ছে করণিক ভুল বা গাণিতিক ভুল। তাহলে করণিক ভুল বা গাণিতিক ভুলের ক্ষেত্রে আদালত কি করতে পারেন? করণিক ভুল বা গাণিতিক ভুলের ক্ষেত্রে আদালত রায় সংশোধন বা হচ্ছে পরিবর্তন পুনর্বিবেচনা করতে পারেন। তাছাড়া আদালত যদি একবার রায় দিয়ে দেয় তাহলে সেটা আর কি করেন না? সেটা আর পরিবর্তন করেন না। আমরা ৩১ ধারায় কি পড়েছি? এই ফৌজদারি কার্যবিধির ৩১ ধারায় ৩ টা সাবসেকশন পড়েছি। ৩১ এর ১ এ বলা আছে, হাইকোর্ট বিভাগ কি করতে পারেন? হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যেকোনো দণ্ড দিতে পারেন। হাইকোর্ট বিভাগ কি করতে পারেন? হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যেকোনো দণ্ড দিতে পারেন। কোথায় বলা আছে? হুম, কোথায় বলা আছে? ফৌজদারি কার্যবিধির ৩১ এর ১ এ বলা আছে। ৩১ এর ২ এ বলা আছে দায়রা জজ। দায়রা জজ কি করতে পারেন? ৩১ এর ২ এ বলা আছে দায়রা জজও কি করতে পারেন? আইন অনুমোদিত যেকোনো দণ্ড দিতে পারেন। তবে হ্যাঁ, দায়রা জজ যদি মৃত্যুদণ্ডের আদেশ দেয়, সেটা কার্যকর করার আগে কি লাগবে? সেটা কার্যকর করার আগে হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগবে। তাহলে ৩৭৪ ধারায় বলা আছে, দায়রা আদালত যদি মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন, তা কার্যকর করার আগে হাইকোর্ট বিভাগের অনুমোদনের জন্য মামলার কার্যক্রম হাইকোর্ট বিভাগে কি করবেন? হাইকোর্ট বিভাগে দাখিল করবেন। হাইকোর্ট বিভাগ যতক্ষণ না পর্যন্ত সেই মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর না করতেছে, ততক্ষণ পর্যন্ত সেই মৃত্যুদণ্ডের আদেশ কি করা যাবে না? হাইকোর্ট বিভাগ যতক্ষণ না আপনাকে অনুমতি দিচ্ছে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত সেই মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করা যাবে না। তাহলে হাইকোর্টের অনুমোদন লাগবে। কোথায় বলা আছে? ৩৭৪ ধারায় বলা আছে। এখন ৩৭৪ ধারায় দায়রা আদালত হাইকোর্টের অনুমোদনের জন্য পাঠাইলেন। ৩৭৫ ধারায় বলা আছে হাইকোর্ট বিভাগ কি করতে পারেন? আরো অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য প্রদানের কি করতে পারেন? আরো অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিতে পারেন। তাহলে কার্যক্রম পেশ করার পর হাইকোর্ট বিভাগ যদি মনে করেন যে দণ্ডিত ব্যক্তির মামলার বিষয়ে আরো অনুসন্ধান হওয়া প্রয়োজন, আরো অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ হওয়া প্রয়োজন, তাহলে তিনি কি করতে পারেন? আরো অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিতে পারেন। ৩৭৬ ধারায় বলা আছে, ৩৭৪ ধারায় যেমন দায়রা আদালত কি করলেন? মামলার নথিপত্র পেশ করলেন। এখন মামলার নথিপত্র পেশ করার পর হাইকোর্ট বিভাগ কি করতে পারেন? হাইকোর্ট বিভাগ আপনার হচ্ছে সে মৃত্যুদণ্ডের যে আদেশ সেটা বহাল রাখতে পারেন বা অপর কোনো শাস্তির আদেশ দিতে পারেন বা অপরাধী সাব্যস্ত করে নতুন বিচার নির্দেশ দিতে পারেন বা খালাসও করতে পারেন। তাহলে ৩৭৪ ধারায় যখন দায়রা আদালত কি করবেন? হাইকোর্ট বিভাগের অনুমোদনের জন্য পাঠাবেন। তাহলে ৩৭৬ ধারায় হাইকোর্ট বিভাগ কি করতে পারেন? ৩৭৬ ধারায় হাইকোর্ট বিভাগ সেটা কনফার্ম করে দিতে পারেন বা সেটা বাতিল করতে পারেন, নতুন বিচার নির্দেশ দিতে পারেন। হাইকোর্ট বিভাগ সবই করতে পারেন। ৩৮২ ধারায় বলা আছে, এটা এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট।
গর্ভবতী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড স্থগিত কোথায় বলা আছে? এমসিকিউ পরীক্ষায় আসবে। গর্ভবতী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড স্থগিতের বিধান কোথায় আছে? গর্ভবতী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড স্থগিতের বিধান আছে হচ্ছে ৩৮২ ধারায়। তারপরে গর্ভবতী স্ত্রী লোকের কে আপনার হচ্ছে মৃত্যুদণ্ড স্থগিত করবেন? হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ গর্ভবতী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড স্থগিত বা হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ডে কি করতে পারেন? যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। ৩৯৯ ধারায় বলা আছে, তরুণ অপরাধীকে কোথায় রাখা হবে? তরুণ অপরাধী বা কিশোর অপরাধীকে, কিশোর ১৫ বছরের কম বয়সী যদি কাউকে কারাদণ্ড দেওয়া হয়, তাহলে তাকে কোথায় আটক রাখতে হবে? তাহলে তাকে সংশোধনাগারে আটক রাখতে হবে। তাহলে ১৫ বছরের কম বয়সী যদি কাউকে কারাদণ্ড দেওয়া হয়, তাকে কোথায় আটক রাখতে হবে? তাকে সংশোধনাগারে আটক রাখতে হবে। শিশু সংশোধনী কারাগার আছে গাজীপুরে, ওইখানে আটক রাখতে হবে। ৪০১ শাস্তি স্থগিত বা মওকুফ করার ক্ষমতা। তাহলে সরকার যেকোনো সময় বিনা শর্তে বা শর্তে কি করতে পারেন? দণ্ড কার্যকর স্থগিত করতে পারেন এই ৪০১ ধারায়। কাউকে যদি দণ্ডাদেশ দেওয়া হয়, সরকার সেটা স্টে করে দিতে পারেন। সরকার সেটা মাফ করে দিতে পারেন। সরকার সেটা কি করতে পারেন? সরকার সেটা বাতিলও কইরা দিতে পারেন। তাহলে ৪০১ ধারায় সরকার যেকোনো সময় বিনা শর্তে বা শর্তে কি করতে পারেন? দণ্ড কার্যকর স্থগিত করতে পারেন। সম্পূর্ণ বা আংশিক কি করতে পারেন? মওকুফ করতে পারেন। শাস্তি স্থগিত বা মওকুফের দরখাস্ত সরকারের নিকট দাখিল করবেন। সরকারের নিকট দাখিল করার পর সরকার কি করবেন? আদালতের যে প্রিজাইডিং অফিসার আছে, আদালতের যে জজ সাহেব আছেন, সেই জজ সাহেবের মতামত চাবেন যে সেটা আসলে গ্রহণ করা উচিত কি উচিত না। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে, সরকার শাস্তি স্থগিত বা মওকুফ করতে পারেন ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী? ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী। ৪০২ ধারায় বলা আছে, সরকার দণ্ডপ্রাপ্ত আসামির সম্মতি ছাড়া মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কমিয়ে অন্য যেকোনো মেয়াদের কারাদণ্ডে কি করতে পারেন? রূপান্তর করতে পারেন। তাহলে সরকারকে আপনার ফৌজদারি কার্যবিধির ৪০২ ধারায় যে ক্ষমতা দেয়া হয়েছে, এটা আবার দেয়া হয়েছে পেনাল কোডের দণ্ডবিধির ৫৪ এবং ৫৫ ধারায়। দণ্ডবিধির ৫৪ এবং ৫৫ ধারায় সরকার মৃত্যুদণ্ড যাবজ্জীবন কমিয়ে অন্য যেকোনো দণ্ডে রূপান্তর করতে পারেন। ঠিক তেমনি এই ফৌজদারি কার্যবিধির ৪০২ ধারায়ও সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে। সরকার দণ্ডপ্রাপ্ত আসামির সম্মতি ছাড়াই মৃত্যুদণ্ড যাবজ্জীবন কমিয়ে অন্য যেকোনো কারাদণ্ড বা জরিমানা নিতে পারেন। ৪০২ এর কতে বলা আছে, সরকারকে ৪০১ এবং ৪০২ ধারা অনুসারে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কি করতে পারবেন? রাষ্ট্রপতিও প্রয়োগ করতে পারবেন। হ্যাঁ? তাহলে সরকারকে ৪০১ এবং ৪০২ ধারা অনুসারে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কে প্রয়োগ করতে পারবেন? রাষ্ট্রপতিও প্রয়োগ করতে পারবেন। ৪০৩ ধারায় আমরা এটা বিস্তারিত পড়ব লিখিত পরীক্ষার সময়। আমরা একটু নোট করব। যারা ক্লাসে যুক্ত আছেন লাল কালি দিয়ে নোট করতে পারেন। এই ফৌজদারি কার্যবিধির ৪০৩ ধারায় একটা ডক্ট্রিনের কথা বলা আছে। সেটা হলো ডক্ট্রিন অফ ডাবল জিওপ্রেডি। একটু লিখে রাখেন। কিসের ডক্ট্রিন? ডক্ট্রিন অফ ডাবল জিওপ্রেডি। অর্থাৎ একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে, একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে কোনো মামলায় একাধিকবার কি করা যাবে না? বিচারের সম্মুখীন করা যাবে না। তাইলে একবার যদি কাউকে খালাস দেওয়া হয়, একবার যদি কাউকে দণ্ডাদেশ দেওয়া হয়, তাকে পুনরায় বিচার করা যাবে না। আছে কোথায়? ফৌজদারি কার্যবিধির ৪০৩ ধারায়। এবং এই যে বিষয়টা, এটা কোথায় আছে? একটু নোট করেন। এটা আছে হচ্ছে সিপিসি। সিপিসি মানে দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? দেওয়ানি কার্যবিধির ১১ ধারায় আছে। আর কোথায় আছে? সাক্ষ্য আইন। এভিডেন্স অ্যাক্টের কত ধারায় আছে? এভিডেন্স অ্যাক্টের ৪০ ধারায় আছে। আর কোথায় আছে? সংবিধান। সংবিধানের আর্টিকেল কততে আছে? সংবিধান আর্টিকেলের ৩৫ এর ২ অনুচ্ছেদে আছে। তাহলে আপনার সিআরপিসির আছে হচ্ছে ৪০৩ ধারায়। সিপিসির আছে ১১ ধারায়। এভিডেন্স অ্যাক্টের আছে হচ্ছে ৪০ ধারায়। আর আপনাদের এই সংবিধানের আছে হচ্ছে অনুচ্ছেদ আর্টিকেল ৩৫ এর ২ অনুচ্ছেদে। তাহলে ৪০৩ এর বেসিক কথা হলো, একবার যদি কাউকে দণ্ডিত করা হয়, খালাস দেওয়া হয়, তাহলে একই অপরাধের জন্য পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে না। এখানে টোটাল ৫ টা পয়েন্ট আছে, ৫ টা ব্যাখ্যা আছে। ৫ টা ব্যাখ্যা থেকে আপনার হচ্ছে ১ নাম্বার ব্যাখ্যাটা হলো কি? পুনরায় বিচার করা যাবে না। ২, ৩, ৪ এ বলতেছে যে আবার কি করা যাবে? পুনরায় কিন্তু বিচার করা যাবে। এগুলো আমরা রিটেনে ইনশাআল্লাহ উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ? এটা এই সেকশনটা লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। এমসিকিউ পরীক্ষার জন্য আপনারা মনে রাখবেন যে ডক্ট্রিন অফ ডাবল জিওপ্রেডি সম্পর্কিত বিধান কোথায় আছে? ফৌজদারি কার্যবিধির ৪০৩ ধারায় আছে।
একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। 403 এ আছে। আপিল কাকে বলে? নিম্ন আদালত যদি কোনো রায় দেয়, সেই রায়ে আমরা হচ্ছে being aggrieved party। আমরা অসন্তুষ্ট নিম্ন আদালতের রায়ে। তাহলে নিম্ন আদালতের রায়ে যিনি অসন্তুষ্ট তিনি হলেন কি? তিনি হলেন সংক্ষুব্ধ ব্যক্তি। তাহলে নিম্ন আদালতের রায়ে সংক্ষুব্ধ ব্যক্তি কি করতে পারবেন? উচ্চ আদালতে হচ্ছে আপিল দায়ের করতে পারবেন। তাহলে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে নিম্ন আদালতের রায় বাতিল, সংশোধন বা বিচারিক পর্যালোচনার জন্য উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে যে দরখাস্ত দাখিল করেন তাকে বলা হয় কি? তাকে বলা হয় আপিল। তাহলে নিম্ন আদালত কর্তৃক প্রদত্ত কোনো মামলার রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উক্ত মামলার রায় বাতিল, সংশোধন বা বিচারিক পর্যালোচনার জন্য উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে যে দরখাস্ত দাখিল করেন তাকে বলা হয় কি? তাকেই বলা হয় আপিল। আপিল কে দায়ের করে? আপিলকারী বা তার আইনজীবী আপিল দায়ের করে। আপিল কাকে বলে এটা পরীক্ষায় আসবে না। এটা আমরা জানার জন্য পড়লাম। কিসের জন্য পড়লাম? আপিলের ডেফিনেশন জানার জন্য পড়লাম। তাহলে নিম্ন আদালতের রায়ে আমরা কি? এগ্রিভেট পার্টি। আমরা অসন্তুষ্ট। তাহলে সেই ক্ষেত্রে নিম্ন আদালতের রায় বাতিল চাচ্ছি বা সংশোধন চাচ্ছি। আমরা কি করতে পারবো? আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করতে পারবো। চলে যাবেন সরাসরি 407 ধারায়। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। তাহলে দ্বিতীয় শ্রেণী আপনাদের কাছে কোশ্চেন ম্যাজিস্ট্রেট কত প্রকার? ম্যাজিস্ট্রেট কত প্রকার বলেন তো? 2 প্রকার। কি, কি? জুডিশিয়াল আর এক্সিকিউটিভ। আচ্ছা, এখন যদি কোশ্চেন হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার? 2 প্রকার। 4 প্রকার। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 প্রকার। 4 প্রকার কি, কি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এবং কি? এবং হলো থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এই হলো কত প্রকারের ম্যাজিস্ট্রেট? এই হলো 4 প্রকারের ম্যাজিস্ট্রেট। তাহলে এই 4 প্রকারের ম্যাজিস্ট্রেটের মধ্যে আমাদের এই 407 ধারায় বলা আছে দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি আপনার কি করে? দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি শাস্তির আদেশ দেয়, সেই শাস্তির আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে। কোথায় আপিল করতে হবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট কি করা যাবে? আপিল করা যাবে। তাহলে দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় হবে? দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে কোথায়? আপিল হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। তাহলে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী আপিল হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। 408 এ বলা আছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা হচ্ছে জয়েন্ট সেশন জাজ। 408 এ বলা আছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা জয়েন্ট সেশন জাজের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় হবে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে কোথায়? দায়রা জজের নিকট। কার নিকট হবে? দায়রা জজের নিকট হবে। আর যুগ্ম দায়রা জজ যদি 5 বছরের বেশি কারাদণ্ড দেয় তাহলে সেই ক্ষেত্রে আপিল কোথায় চলে যাবে? যুগ্ম দায়রা জজ যদি 5 বছরের বেশি কারাদণ্ড দেয় সেক্ষেত্রে আপিল চলে যাবে কোথায়? আপিল চলে যাবে হচ্ছে হাইকোর্ট বিভাগে। এই যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি কারাদণ্ড দিলে আপিল কোথায় হবে? যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি কারাদণ্ড দিলে আপিল হবে হাইকোর্ট বিভাগে। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। 408 এর খতে বলা আছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ডবিধির 124 এর ক ধারায় যদি বিচার করেন, বিচারে যদি কাউকে দণ্ডদান করেন, তাহলে আপিল কোথায় হবে? 124 এর ক ধারায় কি আছে দণ্ডবিধির? বলেন তো আপনারা আনমিউট করে দিলাম। দণ্ডবিধির 124 এর ক ধারায় কি আছে? সাফিনুর রহমান ভাই বলেন। সেডিশন। সেডিশন বা রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতা। হ্যাঁ। তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের বিচার যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা আপনার হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করেন, তাহলে সেক্ষেত্রে যদি কাউকে কোনো আপনার হচ্ছে দণ্ডাদেশ দেন, সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সরাসরি কোথায় হবে? সে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল তখন সরাসরি হবে কোথায়? আপিল সরাসরি হবে হাইকোর্টে। 410 ধারায় বলা আছে দায়রা আদালত কর্তৃক প্রদত্ত দণ্ড। তাহলে সেশন কোর্ট, সেশন জাজ, এডিশনাল সেশন জাজ, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় হবে? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে হাইকোর্টে। তাহলে সেশন কোর্ট যদি কোনো দণ্ড দেয়, সে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় যাবে? সে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল যাবে হচ্ছে হাইকোর্ট বিভাগের নিকট। 412 ধারায় বলা আছে আপনার হচ্ছে যখন চার্জ গঠন হয় তখন আসামিকে জিজ্ঞাসা করা হয় যে আপনার বিরুদ্ধে দণ্ডবিধির এই ধারায়
এই অভিযোগ গঠন করা হলো। আপনি বলেন আপনি দোষী না নির্দোষ? এখন যদি বলে যে আমি কি? এখন যদি বলে যে আমি দোষী, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আর আমি যদি বলি নির্দোষ তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে যদি বলে নির্দোষ, যদি বলা হয় কি? যদি বলা হয় যে আমি নির্দোষ তাহলে চার্জ গঠন হবে। হ্যাঁ? আর যদি বলে আমি দোষী তাহলে সেই ক্ষেত্রে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। দণ্ড দেওয়া হবে যদি বলে দোষী। তাহলে যদি বলে দোষী তাহলে কি শাস্তি দেওয়া হবে? কি দণ্ড দেওয়া হবে? হ্যাঁ, সেই দণ্ডাদেশের বিরুদ্ধে যদি দণ্ড দেওয়া হয়, অর্থাৎ চার্জ গঠনের সময় আসামি যদি দোষ স্বীকার করে, সেই দোষ স্বীকারের উপর ভিত্তি করে যদি দণ্ড দেওয়া হয়, সেই দণ্ডাদেশের বিরুদ্ধে ৪১২ ধারায় বলা আছে, সেই দণ্ডাদেশের বিরুদ্ধে কি চলবে না? সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলবে না। তবে ২ টা ক্ষেত্রে আপিল চলবে। মানে দোষ স্বীকার করা যদি হয় চার্জ গঠনের পর্যায়ে, সেই দোষ স্বীকারের উপর ভিত্তি করে যদি সাজা দেওয়া হয়, সেক্ষেত্রে সেটার উপর কি করা যাবে না? সেই সাজার বিষয়ে আপিল করা যাবে না। তবে ২ টা ক্ষেত্রে আপিল করা যাবে। দণ্ডের পরিমাণ এবং আইনগত যুক্তিগত বিষয়ে আপিল করা যাবে। ৪১৩ ধারায় বলা আছে, "নো আপিল ইন পিটি কেস" তুচ্ছ মামলায় কি নেই? তুচ্ছ মামলায় আপিল নেই। দায়রা আদালত যদি ১ মাস কারাদণ্ড দেয়, সেটার বিরুদ্ধে আপিল চলবে না। দায়রা আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি ৫,০০০ টাকা জরিমানা করে, আগে ছিল কত টাকা বলেন তো? ৪১৩ তে আগে ছিল ৫০ টাকা। তো দায়রা আদালত, চিফ জুডিশিয়াল, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি ৫,০০০ টাকা জরিমানা করে, সেটার বিরুদ্ধে কি চলবে না? সেটার বিরুদ্ধে আপিল চলবে না। আগে ছিল কত টাকা? আগে ছিল ৫০ টাকা ছিল। এখন সেটা সংশোধন হয়ে কত টাকা হয়েছে? সংশোধন হয়ে ৫,০০০ টাকা হয়েছে। ৪১৪ ধারায় বলা আছে, সংক্ষিপ্ত বিচারের রায়ের বিরুদ্ধে আপিল। তাহলে সংক্ষিপ্ত বিচারে যদি ৫,০০০ টাকা কি করা হয়? ৫,০০০ টাকা জরিমানা করা হয়, সেই আদেশের বিরুদ্ধে কি চলবে না? ৫,০০০ টাকা জরিমানা করা হয়, সেটা আদেশের বিরুদ্ধে আপিল চলবে না। এটা ইতিপূর্বে কত টাকা ছিল বলেন তো? ৫,০০০ টাকা? এটা ইতিপূর্বে ছিল সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ২০০ টাকা ছিল। খুবই ইম্পোর্টেন্ট। যতগুলো বললাম এখান থেকে মোটামুটি কনফার্ম থাকেন, কোয়েশ্চেন আসবেই। তাহলে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে যদি ৫,০০০ টাকা জরিমানা করা হয়, সেটার বিরুদ্ধে কি চলবে না? সেটার বিরুদ্ধে আপিল চলবে না। শারীরিকভাবে কিছুটা অসুস্থ। আজকে এই পর্যন্তই রাখতেছি। আপনাদের যদি কোয়েশ্চেন থাকে, আপনারা